হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে শেয়ার বাজার সম্পর্কে। আজকের ভিডিওটি হচ্ছে, আমি আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করেছিলেন যে আপনার বাড়ি কোথায়, হ্যাঁ দাদা কোথায় থাকেন, এইটা একটা এই কমেন্টের উত্তরটা দেবো। আর হচ্ছে একজন বলেছিল যে বেস্ট স্ট্র্যাটাজি সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের জন্য, ঠিক আছে। দুটো পয়েন্ট হলো। আরেকটা হলো যে সুইং ট্রেডিং করেও অনেকে পয়সা ইনকাম করতে পারছেন না, মানে যেটা হচ্ছে মার্কেটের সব থেকে সোজা এবং সব থেকে লস কম যেই ভিডিওতে মানে যেই ট্রেডিংয়ে হয় সুইং ট্রেডিং, সেইটাতেও অনেকে প্রফিটেবল হতে পারছেন না, ঠিক আছে। কিন্তু কেন হতে পারছেন না আর কীভাবে হবেন সেটাও নিয়ে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে বলি সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংয়ে আমার মতে সুইং ট্রেডিংয়ে কোনো দিন কখনো লস হতে পারে না। তার কারণ হচ্ছে সুইং ট্রেডিংয়ে লস না হওয়ার দুটি কারণ হচ্ছে, প্রথম হচ্ছে যখন আপনি সুইং ট্রেডিং করবেন তখন প্রথমত দুটো জিনিস খেয়াল করবেন। যে স্টকটা আপনি কিনছেন, যে স্টকটা আপনি কিনবেন, সেই স্টকটা হচ্ছে আপনার একটু যেন ব্র্যান্ডেড টাইপসের হয়, মানে ব্র্যান্ডটাকে আপনি ফলো করবেন যে হ্যাঁ এই আমি ফান্ডামেন্টাল এত আমি গভীরে যাচ্ছি না, সাধারণ মানুষরা কীভাবে করবেন সেটাই আমি বলছি, যে অত ফান্ডামেন্টাল গভীরেও যাওয়া লাগবে না। যেহেতু আপনি সুইং ট্রেডিং করছেন, এখানে রিস্ক অনেকটাই কম, সেহেতু একটুখানি দেখতে তো আপনাকে হবে, সেজন্য একটু ব্র্যান্ড দেখবেন। এবং যদি আপনি যে আমাদের ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি নিফটি 50 তার মধ্যে থেকে যদি কোনো কোম্পানিতে ট্রেড করেন, তাহলে আপনার লস হওয়ার চান্স আমি বলছি 99% নেই, ঠিক আছে। তার কারণ হচ্ছে মার্কেটে যখনই আপনি একটা ট্রেড নেবেন বা সুইংয়ে পজিশন বানাবেন, তখন দেখবেন যে তারপরে আপনার পোর্টফোলিও লসেও যাচ্ছে, লাভেও যাচ্ছে। কিন্তু যখন লসে যাচ্ছেন তখন যদি আপনি সেই স্টকটাকে সেল করে দেন ভয়তে যে আরও নিচে যেতে পারে, কি হবে বা এখনও প্রফিট হচ্ছে না, হ্যাঁ, তখন কিন্তু যখন আপনি সেল করে দেবেন তখনই কিন্তু আপনার স্টকটা আপনার থেকে চলে গেল, সেল হয়ে গেল, তার মানে যে লসটা ছিল সেই লসটা আপনার বুক হয়ে গেল, অর্থাৎ আপনার লস হলো। কিন্তু যদি আপনি লস যদি বুক না করেন এবং প্রফিটের ক্ষেত্রেও সেটা, প্রফিট যখন হবে ওখানে একটা নাম্বারিং টাইপসের উঠবে যে পোর্টফোলিওতে, যে হ্যাঁ আপনার 1000 টাকা লাভ হয়েছে, 500 টাকা লাভ হয়েছে বা 2000 টাকা লাভ হয়েছে, একটা নাম্বার উঠবে। সেই নাম্বারটা আপনি যদি বুক করেন তাহলেই আপনার প্রফিট হবে। যদি আপনি না বুক করেন, সেটা কিন্তু নাম্বারের মতন আপনার পোর্টফোলিওতে নাম্বারের মতন পড়েই থাকবে। তাহলে সুইং ট্রেডিং আপনারা সবাই জানেন যে মার্কেট কখনো কিন্তু এরকম করে দুম করে পড়ে যায় না, বা মার্কেট কিন্তু সারা জীবনের চার্ট দেবেন মার্কেটের বা নিফটি 50 চার্ট দেখবেন, সারা জীবন কিন্তু মার্কেট এরকম উপরে উঠেছে নেমেছে, উপরে উঠেছে নেমেছে, এরকম করে আপের দিকেই গেছে, নিচের দিকে কিন্তু মার্কেট আসেনি কখনো। এবার আপনাদের সমস্যা কোথায় হয়? ধরেন মার্কেট এখানে আপনারা ভুল করে দেখা গেল এখানে আপনারা একটা স্টক বাই করে ফেললেন, তারপরে কিন্তু মার্কেট এখানে রিটেস্ট করতে এত দূর আসছে, এই যে এত দূর আসলো আপনারা ভয় পেয়ে যাবেন যে এত টাকা লস দেখাচ্ছে কী হবে, আপনারা বেচে দিলেন, তারপরে কিন্তু মার্কেট আপনি যেই দামে কিনছেন সেই দাম ক্রস করে কিন্তু অনেক দূরে চলে যায়। এটা আপনি খেয়াল করে দেখবেন। এবার তখন আপনার মনে হয় যে আমি যখন বাই করি তখন মার্কেট পড়ে যায়, নিচে চলে আসে, আমি যখন সেল করি তখন মার্কেট আবার উঠে যায়। কিন্তু তার কারণই হচ্ছে এই মার্কেটের চলনটা কিন্তু এমনভাবেই হয়। এবার কথা হচ্ছে যে আমি যেভাবে কাজ করি, আমি যেভাবে সুইং ট্রেডিং করি, সেটা হচ্ছে মার্কেট যখন পড়ে, আমি দেখিয়েছিলাম যে সুইং ট্রেডিংয়ে কখন আপনাকে স্টক আপনি বাই করতে পারেন। সে যখনই বাই করেন না কেন, আপনি চেষ্টা করবেন যে একটু ভালো ব্র্যান্ড দেখে, আর তা না হলে নিফটি 50-র মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো সিলেক্টেড রয়েছে সেই সমস্ত কোম্পানি থেকে আপনি কোনো একটা স্টক সিলেক্ট করে আপনি বাই করতে পারেন, ঠিক আছে। সেটা আপনার ক্যাপিটালের হিসাবে, আপনার পজিশন সাইজিং, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু দেখে আপনি কিন্তু একটা স্টক বাই করবেন। এবার যেগুলো বললাম পজিশন সাইজিং, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছুর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি ভালো লাগে তাহলে ওগুলো গিয়ে দেখতে পারেন। পরপর আমার চ্যানেলে ঢুকবেন, পরপর ভিডিওতে গিয়ে দেখবেন, আস্তে আস্তে পুরো জিনিসটাই শিখে যাবেন। এবার কথা হচ্ছে এটুকুনি তো বললাম, কিন্তু তাও বলছেন যে অনেকের যেটা হচ্ছে কথা যে লস হচ্ছে, অনেকের লস হচ্ছে, কেন লস হচ্ছে, কারণ কি? হ্যাঁ, আমি কি করি, যখন মার্কেট নিচে আসে তখন কিনি, ঠিক আছে, যখন মার্কেট পড়ে, যখন মার্কেট ফল করে তখন কিনি, ঠিক আছে। এবার দেখা গেলো আমি 5টা স্টক কিনলাম, 5টা স্টক কেনার পরে দেখা গেলো 5টা স্টকের 5% করে সবকটা ডাউন রয়েছে, বা কোনোটা 3%, কোনোটা 2% ডাউন রয়েছে, হ্যাঁ। এবার এখানে একটা কোশ্চেন আসবে যে এবার আমি প্রথমে বলে নিই পুরোটা। 5% ডাউন আসলে তখন আমি কি করি, হয় আমি অ্যাভারেজ করি, তা নাহলে আরও ওয়েট করি নিচে আসার, ঠিক আছে।
সবসময় চেষ্টা করি যে নিচে আসলে আমি অ্যাভারেজ করব, ঠিক আছে। এবার অনেকে বলছেন আমি অ্যাভারেজ করেই যাচ্ছি কিন্তু অ্যাভারেজ আমার কাছে রয়েছে 50,000 টাকা, অ্যাভারেজ করতে করতে আমার কাছে টাকা নেই। এক্ষেত্রে আমি বলবো যারা নতুন রয়েছে, যে আমি স্টক কিনেছি কিন্তু অ্যাভারেজ করার টাকা না, আমি কিনে ফেলে রেখেছি, আমি লস দেখতে পাচ্ছি, লস দেখার পরে যে মার্কেটটা যে আমি কেনার পরে 5% ডাউনে এসছে, আমি যে কিনবো সেটা পাচ্ছি না, ঠিক আছে। এটা নতুনদের ক্ষেত্রে বেশি করে হয়, তার কারণ তাদের ক্যাপিটাল কম থাকে, ঠিক আছে। ক্যাপিটাল কম থাকলে কিন্তু অ্যাভারেজ করা সম্ভব না। এবং অ্যাভারেজ করার, এবার আমি বলবো যে কি করে আপনারা এই কম ক্যাপিটাল দিয়েও অ্যাভারেজ করতে পারবেন। এই যে প্রথম যেই পয়েন্টটা হচ্ছে কম ক্যাপিটাল দিয়ে কিভাবে অ্যাভারেজ করতে পারবেন এবং অ্যাভারেজটা কখন করবেন, ঠিক আছে। আর আপনি যখন একটা ট্রেড নিচ্ছেন তারপরে পোর্টফোলিওটাকে কি করে আপনি হ্যান্ডেল করবেন, এইটাই হচ্ছে মেন আপনাদের আজকে সুইং ট্রেডিং শেখানোর। আর একজন যেটা বলেছিলেন যে সুইং ট্রেডিংয়ের বেস্ট স্ট্র্যাটাজি, সেটা হচ্ছে বেস্ট বলতে কোনো কিছু হয় না মার্কেটে। তার কারণ হচ্ছে আপনি যেই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন সেটা আপনাকে শুধুমাত্র স্ট্র্যাটেজির ভরসায় থাকলে হবে না, কারণ আপনাকে সেটাকে দিয়ে কাজ করাতে হবে, যে সেটাকে কিভাবে আপনি মেনটেন করছেন। যদি স্ট্র্যাটেজি তৈরি করেন, যদি স্ট্র্যাটেজিকে কাজ না করাতে পারেন বা মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু সেই স্ট্র্যাটেজির কোনো লাভ নেই। হ্যাঁ, সেহেতু আমি বলি যে কোনো স্ট্র্যাটেজি হয় না, আমি সেই রকমভাবে কোনো একটা স্ট্র্যাটেজিতে কাজ করি না। আমি যেরকমভাবে কাজ করি আগে একটা ভিডিওতে বলেছি, ঠিক আছে। আমি যেটাতে কাজ করি সেটা হচ্ছে যে আমি স্টক কিনি, স্টক কেনার পরে আমি সবসময় চেষ্টা করি, যেহেতু আমাদের ক্যাপিটাল কম, যদি কারোর 20,000 টাকা ক্যাপিটাল থাকে বা 30,000 50,000 টাকা ক্যাপিটাল থাকে, তাদেরকে আমি রিকমেন্ড করবো যে সবসময় তারা যেন মোটামুটি 200 থেকে 300 টাকার মধ্যে, 200 থেকে 300 টাকার মধ্যে বা 150 টাকা থেকে 300 টাকার মধ্যে যে সমস্ত স্টকগুলো আছে সেইগুলো কিনবেন। আর এবং সেগুলো কেনার সময় তার ব্র্যান্ড ভ্যালুটা দেখবেন, এবং নিফটি 50 ইন্ডেক্সের মধ্যে যদি সেগুলো সিলেক্টেড থাকে তাহলেই আপনারা সেইগুলো কিনবেন, ঠিক আছে। এবার চার্টে কিভাবে দেখবেন সেটা আমি চার্ট অ্যানালাইসিস শিখিয়েছি, সেই ভিডিওটা গিয়ে একটু দেখে নেবেন। এবার কথা হচ্ছে যে আমি কেন বললাম যে 150 থেকে 300 টাকা দামের স্টক কিনতে, তার কারণ আপনি যখনই একটা বড় স্টক বা দামি স্টক কিনবেন, একটা স্টকের দাম 2,000 5,000 6,000 টাকা 10,000 টাকা, এখন অনেক দামেরই স্টক রয়েছে, আপনি যখনই কিনবেন তখন কিন্তু আপনার ক্যাপিটাল ওয়াইজ আপনার স্টকের ভ্যালুটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। মানে ধরুন 10,000 টাকা ক্যাপিটাল রয়েছে, আপনি যদি একটা 10,000 টাকা দামের একটাই শেয়ার করেন, তাহলে শেয়ার কেনেন, তাহলে কিন্তু আপনার সেটাকে হ্যান্ডেল করতে পারবেন না। তার কারণ হচ্ছে যখন নিচে পড়বে আপনি সেটাকে অ্যাভারেজ করতে পারবেন না, ঠিক আছে, অনেক সমস্যা হয়। সেই কারণে আমি বলছি 200-300 টাকা দামের স্টক কিনুন, যেহেতু আপনাদের ক্যাপিটাল কম আছে। 200-300 টাকা দামের স্টক কিনলে কি হবে, এইবার 200-300 টাকা দামের স্টক কিনবেন, সেটা কতটা কিনবেন সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং, যে ভিডিওটা নিয়ে যেই ব্যাপারটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, সেটাতে গিয়ে দেখে নেবেন যে আপনার পজিশন সাইজিং কতটা আপনাকে স্টক কিনতে বলছে, আপনি সেই ক্যালকুলেশন হিসাবটা করে নেবেন, যতটা বলবে ততটাই আপনি কিনবেন, ঠিক আছে। এবার 100 টাকা 200 টাকা বা 300 টাকা দামের স্টক কিনলে কি হচ্ছে, হ্যাঁ ধরুন আপনার কাছে 10,000 টাকা ক্যাপিটাল রয়েছে, আপনি 100 টাকা দামে 10টা স্টক কিনেন। প্রথমে কিন্তু একবারে 10,000 টাকার ক্যাপিটালের কিন্তু 10,000 টাকারই আপনি একটা স্টক কিনবেন না, ঠিক আছে। সেটা পজিশন সাইজিং আপনাকে বলে দেবে যে কতটা, মানে আপনি যদি ওই ক্যালকুলেশনটা করে নেন, ওখানে আপনাকে দেখিয়ে দেবে যে আপনি কতগুলো স্টক কিনতে পারবেন, ঠিক আছে। এবার 100টা স্টক 100 টাকা দামে 10টা স্টক কিনলেন, আপনার 1,000 টাকা গেল স্টকের পেছনে কিনতে, কিন্তু আপনার হাতে রয়েছে 9,000 টাকা। এইখানে হচ্ছে ব্যাপার যে কেন সুইং ট্রেডিং করেও লোকের প্রফিট হয় না। আপনি সবসময়, আমি যেভাবে কাজ করি সেইভাবে আমি আপনাদেরকে বলছি, যদি আপনার মনে হয় তাহলেই কিন্তু এইভাবে কাজ করবেন, তা না হলে কিন্তু করবেন না, ঠিক আছে। কোনো রকম কিন্তু আমি রিকমেন্ডেশন মানে নিজের থেকে দিচ্ছি না, ঠিক আছে। 1,000 টাকার আপনি স্টক কিনলেন, 100 টাকা দামে 10টা। সবসময় চেষ্টা করবেন যখনই আপনার যেই প্রাইসে আপনি স্টকটা কিনেছেন, যেহেতু 100 টাকা দামে আপনি স্টকটা কিনেছেন, এইবার দেখা গেলো 100 টাকার 5% আপনার কেনার পরে স্টকটা নিচে চলে আসলো, তার মানে আপনার স্টকের দাম হয়ে গেল 95 টাকা। আপনি 10টা স্টক কিনেছেন, তাহলে আপনার লস চলছে কত, 50 টাকা, আপনার 50 টাকা লস চলছে, তাই তো। এবার এই 5% যখনই কমবে, যখন আপনি যেই প্রাইসে আপনি স্টকটা কিনবেন, যখনই 5% করবে তখনই আপনি অ্যাভারেজ করবেন। আপনি 10টা স্টক কিনেছিলেন 100 টাকায়, যেহেতু 5% কমেছে, আপনি আবার 10টা কিনে নিন। তাহলে যখনই আপনি আবার 10টা কিনছেন, তাহলে আপনার স্টক হয়ে গেল 20টা। আপনার যখনই 20টা স্টক হয়ে গেল,
কুড়িটা যখন স্টক হয়ে গেল তখন কিন্তু আপনার দাম 100 টাকা করে আগে কিনেছিলেন, এখন হয়ে গেল 97 টাকা 50 পয়সা, 97 টাকা 50 পয়সা। ঠিক আছে, এবার বলেছি মার্কেট কিন্তু সবসময় কিন্তু আপনার নিচে আসে না, নিচে আসে ওপরে যায়, নিচে আসে ওপরে যায়, কিন্তু অল ওভার যদি আপনি দেখেন একটা স্টককে বা মার্কেটকে, অল ওভার কিন্তু মার্কেট যবের থেকে শুরু হয়েছে তবের থেকে কিন্তু ওপরেই গেছে। ঠিক আছে, তা 5% এই যে আপনার কাছে যে 9,000 টাকা ক্যাপিটাল বেঁচে ছিল তার জন্যই কিন্তু আপনি যখনই 5% দাম কমলো আপনি 10টা কিনে অ্যাভারেজ করে নিলেন, যে আপনি 100 টাকায় কিনেছিলেন সেখানে আপনার দাম হয়ে গেল 97 টাকা 50 পয়সা কেনা হয়ে গেল। যদি তারপরে আরও 5% পড়ে তাহলে আপনি আরও 10টা কিনে নিন, আরও 10টা না জায়গায় যখন দেখছেন আপনার অনেকটা পড়ে গেছে, মোটামুটি মার্কেট 10, 15, 20 মানে খুব বড় সড়ো যদি কোনো কারণ না থাকে, খুব 10, 12, 15 এইটুখানেই পড়ে, যদি ছোটোখাটো যদি কারেকশন হয় মার্কেটে, এর বেশি কিন্তু পড়ে না। তাহলে যদি আরও 5% পড়ে যায় তার মানে 10% আপনার পড়ে গেল, তখন আপনি কী করলেন, 20টা কিনে নিলেন, আপনি আরও 20টা কিনে নিলেন, তাহলে 97, 50 করে আপনি আরও 20টা কিনে নিলেন, দেখবেন অ্যাভারেজ করলে হয়তো আপনার আবার সেই জায়গায় চলে আসবে, 95 টাকায় আবার চলে আসবে। এইবার 10% যেহেতু দুদিন মার্কেট পড়েছে, দুদিন বা 3 দিনে হোক বা 5 দিন হোক, 10% যখন মার্কেট পড়েছে তখন কিন্তু 10% যারা শর্ট সেলিং করে রেখেছে তাদের কিন্তু কিছু প্রফিট হবে, তারা কিন্তু প্রফিট বুক করতে আসবে। যখনই প্রফিট বুক করবে, 10% পড়েছে, প্রফিট বুক করা মানে মোটামুটি 3-4% আবার উঠবে, তাহলে আপনার কিন্তু 95 টাকায় জিনিসটা অ্যাভারেজ করে কেনা হয়ে গেল, যখনই 3-4% উঠলো তখন কিন্তু আপনার পোর্টফোলিও প্রফিটে চলে আসলো এবং ভালো রকম প্রফিটে চলে আসলো, তখন আপনি বিক্রি করে দিন, বিক্রি করে দিলে আপনার প্রফিট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করে কাজ করতে হবে। এবার যদি আপনার যদি 10,000 টাকা ছিল, 10,000 টাকায় যদি কিনে নিতেন, মার্কেট যদি 10% পড়তো, 10% পড়ার পর আবার 3% বাড়তো, তাও কিন্তু আপনার পোর্টফোলিও প্রফিটে আসতো না। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার, যে যখনই কিনবেন সব টাকার কিনবেন না, এবং যদি কম ক্যাপিটাল থাকে ছোটো ছোটো কম দামের ব্র্যান্ড ভ্যালু দেখে বা ভালো ভালো স্টক দেখে একটুখানি কেনার চেষ্টা করবেন। মার্কেটে কোনোদিন সুইং ট্রেডিং করলে আজ পর্যন্ত কোনোদিন কারোর লস হয়নি। হ্যাঁ, সুইং ট্রেডিং এমনই একটা জিনিস যে আপনাকে দাম কমাবে, দাম আপনার প্রাইস কমবে, স্টকের প্রাইস করবে, কিন্তু আবার কিন্তু প্রাইস বাড়বে। কিন্তু তখন যদি আপনি যখন দেখা গেলো মার্কেট প্রাইস কমে গেল, 5% লসে চলছে, তখন যদি আপনি প্রফিটটা বুক করে নেন, আপনার কিন্তু পোর্টফোলিওতে ওই নাম্বারগুলো শো করছে যে আপনার এত টাকা লস আছে, কিন্তু আপনি বুক না করলে কিন্তু লস হচ্ছে না। আপনি যদি বুক করে নেন তাহলে লস হবে, আর যদি অ্যাভারেজ করেন তাহলে কী হলো, আপনি আরও কম দামে কিনতে পারলেন। তারপরে যখন একটু মার্কেট 10% পড়েছে তাই কি 3% উঠলে কিন্তু আপনার প্রফিট চলে আসছে। এইগুলো কিন্তু বুঝে শুনে মার্কেটে কাজ করতে হবে। এটাই হচ্ছে বলার ছিল যে সুইং ট্রেডিংয়ে কী করে যেটা বেস্ট স্ট্র্যাটেজি, একজন কমেন্ট করেছিলেন যে কোনটা, আমি মনে করি এইভাবে করে কাজ করাটাই স্ট্র্যাটেজি বলে কিছু হয় না। মার্কেটে যেটা কাজ করবে বা যেটাকে আপনি কাজে লাগাতে পারবেন সেটাই কিন্তু আপনার বেস্ট স্ট্র্যাটেজি। আমি এইভাবে করেই কাজ করি, আমারগুলো আমি বললাম। আপনারা যেভাবে যদি ভালো লাগে আমার মতন করে করতে পারেন, আর যদি আপনার কোনো নিজস্ব কোনো স্ট্র্যাটেজি থাকে তাহলে সেই হিসাব করে কাজ করবেন। যাই হোক, আশা করি মার্কেটের বেস্ট স্ট্র্যাটেজি সেটা বোঝাতে পারলাম। আর আমার বাড়ি হচ্ছে, যারা বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছিলেন, বাংলাদেশ থেকে যারা কমেন্ট করেছে তারা, আমার বাড়ি হচ্ছে ভারতের পশ্চিমবাংলা জেলায়, পশ্চিমবাংলার রাজ্যে, উত্তর 24 পরগনা জেলায়। আর ইন্ডিয়াতে যারা কমেন্ট করেছেন, ইন্ডিয়ার একটা বন্ধু কমেন্ট করেছিলেন, তারাও বলছি যে পশ্চিমবাংলার উত্তর 24 পরগনা জেলায় আমার বাড়ি। ঠিক আছে, যাই হোক, আজকে এই পর্যন্তই, মানে এইগুলোই বলার ছিল। এরপরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো, ভালো দেখুন, ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, নমস্কার।